আপনাকে যদি বলি যে একদিনে যে খেলাগুলো আসলে শেষ হয়ে যায় সেখানে সবচাইতে কঠিন স্পোর্টস আপনার কাছে কোনটা? আপনি যদি ক্রিকেটে আসতেন, ফুটবল খেলতেন, আপনাকে যদি হাই জাম্প দিতে বলা হতো, সুইমিং করতে বলা হতো, কোন স্পোর্টসটা আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হতো? সেই উত্তরটা হয়তো আমার জানা নেই, কিন্তু আপনাকে যদি একটা কাজ করতে বলি, আপনি 4 কিলোমিটার মতো সাঁতার কাটবেন, তারপরে কোনো ব্রেক পাবেন না। 180 কিলোমিটার সাইক্লিং করবেন, তারপরেও আপনি কোনো ব্রেক পাবেন না। এবং তারপরে 42 কিলোমিটার আপনাকে দৌড়াতে হবে উইদাউট ব্রেক, এবং কাজটা করতে হবে ঠিক 17 ঘন্টায়। পারবেন? যদি পারেন তবেই আপনি আয়রন ম্যান। বাট হ্যাঁ, যিনি পেরেছেন, আয়রন ম্যান আরাফাত, বাংলাদেশের প্রথম ট্রায়াথলেট, তিনি আমার পাশে রয়েছেন। আরাফাত, আশা করছি ভালো আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, কিন্তু খুব অবাক হই, মানে একজন ট্রায়াথলেট হওয়া, 17 ঘন্টায় উইদাউট এনি ব্রেক এই কাজগুলো করতে পারা, এটা অনেক কঠিন একটা কাজ নিশ্চয়ই। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে মানুষের লিমিটটা টেস্ট করা, যে হিউম্যান লিমিট কতটুকু, জাস্ট টেস্ট অফ এন্ডুরেন্স, যে কতটুকু লিমিট ক্রস করা যায়। এইটা একটা এরকম একটা চ্যালেঞ্জ, নিজের কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারেন। মিস্টার আরাফাত, আপনি আরও অনেক চ্যালেঞ্জ পৃথিবীতে আছে, মানে স্পোর্টসের কথা যদি আমরা ধরি, আপনি শুধুমাত্র দৌড়ানোটাকে বেছে নিতে পারতেন, শুধুমাত্র সুইমিংটাকে বেছে নিতে পারতেন, শুধুমাত্র সাইক্লিং বেছে নিতে পারতেন। তিনটার একটা জটিল কেমিস্ট্রি, ট্রায়াথলন, এটাকে কেন আপনি বাঁচলেন? আসলে মাল্টি স্পোর্টসটা আমি খুবই পছন্দ করি। আমি সাঁতার কাটতে পছন্দ করি, সাইক্লিং করতে পছন্দ করি, তো দৌড়াতে পছন্দ করি। তো তিনটার যেহেতু করতে পারি, সো ওয়াই নট ট্রায়াথলন। ট্রায়াথলনটা করার মাঝখানে আমার মনে করেন, এই যে আমি সাঁতার কেটে উঠে আমি সাইকেল চালাবো, তো এই ডিফারেন্ট টেস্ট, এক একটা টেস্টের এক একটা রকম। বাট এখানে বডি অনেক ক্লান্ত হয়, বাট আফটার ফিনিশিং যে কোনো গোল, এটার মানে প্লেজারটা আসলে অসাধারণ। এটা খুব মেন্টাল পিসফুল একটা কাজ যখন আমরা শেষ করতে পারি। কেন এই জটিল কেমিস্ট্রির কাজটা নিলেন? এটা নিয়ে তার কি পরিকল্পনা? এটা নিয়ে তিনি আরো কি কি করতে চান? আরাফাতকে যেহেতু পেয়েছি, সাথে সাইকেলও আছে। আরেকটা আমার এখানে অ্যাড করতে চাই। Please. এটা হচ্ছে আপনি যদি এটার ট্রু আমি যদি বুঝাতে চাই, তাহলে আপনাকে নিয়ে আমার এটা করতে হবে। আমাকে নিয়ে করতে হবে। হ্যাঁ, আমি তো excited। আপনাকে নিয়ে cycling করতে হবে। আপনাকে Swimming নিয়ে আমার করতে হবে। ট্রায়াথলন করতে হবে। ট্রায়াথলন করতে হবে। ইয়েস, আপনার কি মনে হচ্ছে আমি ট্রায়াথলনের জন্য রেডি আছি? 17 ঘন্টায় এই তিনটা কাজ অবশ্যই এনিওয়ান ক্যান ডু ইট। এনিওয়ান ক্যান ডু ইট। ইয়েস, সো দেন আই ক্যান ডু ইট। অফ কোর্স। কিভাবে করতে পারবো, তিনি কিভাবে করলেন, কি স্বপ্ন দেখছেন, কি ঘটনা, এই সব কথা হবে আজকে আয়রন ম্যান আরাফাতের সঙ্গে। মিস্টার আরাফাত, এই কাজটা অন্তত আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হয়, যে তিনটা কাজ 17 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আলটিমেটলি যিনি আয়রনম্যান হতে চান তিনি তো কাজটা শেষ করবেন। ইভেন যারা শুনবেন প্রত্যেকের কাছেই এটা ডিফিকাল্ট মনে হবে। বাংলাদেশে কারেন্টলি আমরা যদি চিন্তা করি, তাহলে এই রকম ইভেন্টে ডেয়ার করতে আসলে কাউকে শোনা যায় না। কি বিষয়টা আপনাকে আসলে আকৃষ্ট করলো? কখন থেকে আপনি আসলে আগ্রহী হলেন এবং কেন আসলে আপনি এখানে আসলেন? এটা 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 আসলে একটা অনেক বড় স্টোরি। তো আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি মাউন্টেনিয়ারিং ট্রেনিং করতাম। তো ট্রেনিং করতে করতে আমি ওই সময় সাধারণত রানিং, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনেকগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতাম। যখন আমাদের এক্সপিডিশন হয়, এক্সপিডিশনে যাওয়ার সময় আমি এক্সপিডিশনে জয়েন করতে পারিনি। আমার একটাতে সিক, একটাতে ছিলাম, আমার পাসপোর্ট ছিল না, আমি প্রিপেয়ার ছিলাম না। তো আমার ডিসিশন ছিল যে ওকে, যেহেতু আমার একটা ফিটনেস বা আমি একটা প্রস্তুতি নিলাম, সেই প্রস্তুতি যেন হারাই না থাকে যাই, নেক্সট টাইম যদি কোনো সুযোগ আসে আমি যেন রেডি থাকতে পারি, আমি এটা কন্টিনিউ করতে পারি। ইন দ্য মিন টাইম আমি কন্টিনিউ করতেছি। ইন দ্য মিন টাইম আমি 2013-এ একটা হাফ ম্যারাথন করলাম। হাফ ম্যারাথন করে আমি জানতে পারলাম যে আয়রনম্যান সম্বন্ধে জানতে পারার পরে আমি অনেক ওয়েবসাইটে সার্চ করলাম, তাদের
ইউটিউবে অনেক ডকুমেন্টারি দেখলাম। তো ডকুমেন্টারিগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, যে ইন্সপায়ার করার পরে আমি তখন মাইন্ড সেট আপ করলাম যে ওকে, আমার লাইফে আমি একবার আয়রনম্যান করবো। যেহেতু আমি স্টুডেন্ট, তখন আমি রেডি না, আমাকে অনেক প্রস্তুতি নিতে হবে। 3টা সুইমিং, সাইক্লিং এবং রানিং, 3টারই প্রস্তুতি নিতে হবে। তো এই 3টার প্রস্তুতি সেপারেটলি নিতে হবে। আমি তখন রানিং এবং সুইমিংয়ের উপর ফোকাস করলাম। সাইকেলটা আমার ওই সময় একটা মাউন্টেন বাইক ছিল, বাট প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না। তো আমি সাইক্লিংটা কম প্র্যাকটিস করতাম, বাট আমি সুইমিং আর রানিংটার উপর ফোকাস করি। তো 2015-এ এসে আমি টেকনাফ থেকে সেন্ট মার্টিন, যে বাংলা চ্যানেল 16 কিলোমিটার সাঁতার, এইটাতে পার্টিসিপেট করি এবং এটা ফিনিশ করি। সেখানে পার্টিসিপেট করার আগে নিশ্চয়ই আপনার একটা স্পেশাল প্রস্তুতি ছিল, মানে 2013 থেকে 15 এই টাইমটা আপনি সুইমিং এ কিভাবে প্রিপেয়ার হলেন? 2013 থেকে আমি আসলে যখন তখন লিপটন ভাইকে আমি চিনি। লিপটন ভাই বাংলা চ্যানেল প্রতি বছর সাঁতার কাটে, ওনার কাছে যাই যে ভাই আমাকে কি বাংলা চ্যানেল হবে, আমি কি রেডি? উনি বললো যে কেন পারবা না, অবশ্যই পারবা, তুমি আসো ট্রেনিংয়ে আসো। ট্রেনিংয়ে গেলাম আমি আমাদের সুইমিং পুলে। 50 মিটার সুইমিং পুল ক্রস করা আমার জন্য ডিফিকাল্ট ছিল। আমি তখন সাঁতার কাটতাম এভাবে মাথা উঁচু করে। এটা আসলেই অনেক টাফ, এটা অনেক টাফ, এইভাবে সাঁতার কাটা অনেক টাফ। তো আমি ভাইয়া আমাকে অনেক স্টাইলগুলো দেখাইলো। দেখানোর পরে আমি ট্রেনিং করতে থাকলাম। 2013, 14, 15-এ এসে আমি ফাইনালি বাংলা চ্যানেল ক্রস করতে পারলাম। 13-14-এর মাঝখানে কখনো মনে হয়েছিল যে কাজটা অনেক কঠিন, বাদ দেই, আমাকে দেওয়া হবে না? না, আসলে ওই সময়টা কি, আমি মানে ট্রেনিং করার জন্য বেশি সময় পেতাম না। তখন আমার পড়াশোনার চাপ অনেক বেশি ছিল শেষের দিকে। তো তখন আমি শুধু অল্প করে যতটুকু আমি নিতে পারতাম, লাইক কোনো দিন আমি 20 মিনিট বা 15 মিনিট আমি সময় পেলাম, 15 মিনিট আমি ট্রেনিং করবো। জাস্ট আমি 15 মিনিটের জন্য আমি ট্রেনিং করতে পেরেছি। এটা আমার কাছে এখন অবাক লাগে যে আমি এক সময় 15 মিনিট, টানা এক সপ্তাহ প্রতিদিন আমি প্র্যাকটিস করছি, বাট 15। তো আমার কাছে মনে হয়েছিল যে জিনিসটা যেহেতু টাফ, আমাকে মানে সিরিয়াস লেভেলে কনফিডেন্ট থাকতে হবে। তো আমি প্রেশার হিসেবে নিইনি, আমি এনজয় করতাম আমার ট্রেনিংগুলো। স্টিল নাও আমি এনজয় করি। এখনও আমি কোনো কিছু প্রেশার হিসেবে নিই না, এগুলাকে ভালোবেসেই করি। তো ওই সময়েও আমি ব্যাপারটা ছিল যে টোটালি লাভ, স্পোর্টসটাকে লাভ করতেছি, এনজয় করি। যখনই একটু সময় পেতাম আমি আবার আমার ডিপার্টমেন্টে ফুটবলও খেলতাম। ওকে, তারপরে খেলাধুলার সাথে আপনার ইনভলভমেন্ট ছিল? হ্যাঁ, আমি খুব স্পোর্টস ইন্টারেস্ট। আমার কাছে যারা স্পোর্টস করে এদের সঙ্গও ভালো লাগে, ওদের সাথে মিশতে ভালো লাগে, এদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আমাদের ফুটবল টিমটাকে আমি খুব ভালোবাসতাম, ওদের সাথে সবসময় আড্ডা দিতাম। তো এই সময়গুলা মানে বলবো যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনার পাশাপাশি ছোট ছোট করে আমি প্রস্তুতি নিয়ে রাখছি। মানে হচ্ছে আরাফাত এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আরাফাতকে একটা বিশেষ ভিত্তি দিয়েছে। আরাফাত, আপনি ঠিক কবে থেকে বিশ্বাস করা শুরু করলেন যে আপনি আয়রনম্যান হতে পারেন? নিশ্চয়ই কোনো না কোনো একটা সিচুয়েশন আপনাকে স্পার্ক দিয়েছিল। আয়রনম্যান আমি করতে পারবো, এটা আসলে আমি যেই দিন থেকে আমি আয়রনম্যানের ডকুমেন্টারি দেখতে পারি, আমি ওই ডকুমেন্টারিগুলো ভেরি ইন্সপায়ারিং। মানে ওখানে অনেক বয়সী মানুষজন আসলে এটা করতে পারে। আমি দেখলাম 70 আপ পিপল ডুইং, ইভেন ওদের ওখানে বয়সসীমা 18 থেকে ম্যাক্সিমাম। ওকে, তো 18 বয়সের মানে ইয়াং স্টাররা আছে, আবার বয়স্ক মানুষ আছে, মিড রেঞ্জের মানুষ, মানে হিউজ ভ্যারাইটি। তো এভরিওয়ান, মানে ওরা যে খুব প্রফেশনাল তা না, ওরা এভরিওয়ান সবাই হচ্ছে শখের বসেই করে। তো সবার একটা নিজের রিজন আছে যে হোয়াই সে এটা পছন্দ করে। আমার ওগুলা দেখে খুব ভালো লাগছে যে এটা তো দারুণ একটা স্পোর্টস, আর এটা তো বিগ টেস্ট। 17 ঘন্টার মধ্যে একটা 3টা কাজ করা, এটাকে আবার বলা হয় ওয়ান অফ দ্য টাফেস্ট সিঙ্গেল ডে ইভেন্ট। তো যেহেতু এটা একটা টাফ, এটা আমি একবার করতে চাই, কঠিন, এই জন্য আমি করতে চাই। বাকি গল্পটা আমরা শুনবো। আপনি বলছিলেন যে এই খেলাটাতে শারীরিক পরিশ্রমের তো একটা নিশ্চয়ই অনেক বড় একটা জায়গা আমরা দেখতেই পাচ্ছি, যে শারীরিক সক্ষমতার একটি বিষয় আছে যেটি ট্রেনিংয়ের মধ্য দিয়ে একটা প্রসেসের পর একটা বডি তৈরি হয়। কিন্তু এই খেলাটা
বা আমি যদি ট্রায়াথলনের কথা বলি তাহলে এটা যতটা না শারীরিক তার চাইতে বেশি আসলে কতটা মানসিক এটা একটু আপনি যদি বলেন। এটা আমি যদি আমাকে যদি বলেন আমি রেজাল্টটা দিতে পারি, সেটা হচ্ছে যে আমি 90% দেখি মানসিকভাবে আর 10% আমি শারীরিকভাবে। তো মানসিকটা এবং শারীরিকটা দুইটা এরকম যে এভরিডে এটা ওয়ান কাইন্ড অফ আপনার মনের সাথে যুদ্ধ করা, কারণ এটা ভেরি হার্ড ওয়ার্ক। বডি নিতে চায় না, বডি আরাম করতে চায়, সকালে ঘুমাইতে চায়। হ্যাঁ, বডি চায় যে ওকে 5 কিলোমিটার দৌড়াইতে গেছি, 3 কিলোমিটার সময় বডি আজকে দৌড়াইও না, কালকে দৌড়াইও। 21 কিলোমিটার দৌড়াইতে গেছি, বডি বলে যে ওকে 12-13 কিলোমিটার দৌড়ে ফেলছে না, ট্রাই অ্যানাদার ডে। মানে এরকম বডি কিন্তু এক্সকিউজ খুঁজে, শুধু এক্সকিউজ খুঁজে, আচ্ছা বৃষ্টি হচ্ছে আজকে ট্রেনিং বাদ দাও। তো এরকম আসলে এই যে মাইন্ডের যে স্পিরিট, যে আমার কমিটমেন্ট, মাইন্ড চায় যে ওকে, মাইন্ডের যে ভেতরে যে আমি ডিসাইড করছি, এই ডিসিশনে থাকাটা হচ্ছে আসলে ভেরি টাফ। তো প্রবলেমটা আমি বলবো যে এক্সকিউজটাকে ওভারকাম করে মনে করেন ট্রেনিং করে রেডি হওয়াটা, এটা 90% ইফোর্ট দেয় ফুলি মানসিক, আর 10% আপনার ফিজিক্যাল। আরাফাত, একটা জিনিস যদি আসলে আমরা চিন্তা করি যে আপনি বলছিলেন যে যতটা শারীরিক তার চেয়ে বেশি মানসিক, তো মানসিকের জায়গাটাতে কখনো কি এটা মনে হয়েছে শারীরিক পরিশ্রমের কারণে হোক, আর হচ্ছে এইটা তো অনেক কষ্টসাধ্য, কখনো কি ভেতর থেকে এরকম একটা বিষয় এসেছে যে থাক আর দরকার নেই, এটা আসলে সম্ভব না, অনেক কঠিন কাজ? এইরকম আমি আসলে কখনোই ভাবি নাই, কারণ এটা কোনো রেজাল্ট না। আমি জানি যে সব কিছুর একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার এটা হবে। আমি জানি যে হয়তো একটু দেরি হতে পারে, আজকে হবে না, কালকে হতে পারে। তো আমি এটা বিশ্বাস করি যে আলটিমেটলি আমি যা ট্রাই করতেছি এটা টুডে অর টুমোরো এটা হবে। গিভ আপ আপনি করেননি, কিন্তু আপনার মনের মধ্যে নিশ্চয়ই একটা টার্গেট ছিল যে এই টুর্নামেন্টটাকে সামনে রেখে বা এই কম্পিটিশনটাকে সামনে রেখে আপনি প্রথমবার প্রস্তুত হয়েছিলেন। সেই কম্পিটিশনটা কোনটা এবং তার আগে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলেন? আমি যে বলছিলাম যে আপনাকে 2015 সালে আমি সুইমিং করার পরে আমি বিশ্বাস করা শুরু করছিলাম যে আসলেই আমার গোল থাকলে আমি করতে পারবো, কারণ আমি প্রায় 2 থেকে আড়াই বছর আমি ট্রেনিং করলাম। তো এই জায়গায় যেমন আমি 2014-তে ক্রস করার কথা, সেখানে আমি 2014-তে করতে পারিনি, আমি করলাম 2015-তে। এই যে দেখেন, আপনি বললাম না যে করতে যে সময় করতে চাইলাম তখন হয়নি, কিন্তু আমি এতে আমি ফ্রাস্ট্রেটেড হইনি। এটা হতেই পারে যে আজকে আমি পারিনি, আজকে ওয়েদার খারাপ থাকতে পারে। 2014-তে আপনি জানেন ওই সময় কান্ট্রির অবস্থাও খারাপ ছিল, অনেক অবরোধ ছিল, তো ওই সময় আমরা যেতে পারিনি। তো 2015-তে আমি ট্রাই করছি, কোনো সমস্যা নেই। তো সাগর তো ওখানে আছে, আমাকে ধৈর্য ধরতে হবে। আজকে সব কিছু ব্যাটে বলে নাও মিলতে পারে, কালকে হবে। তো এরকম করে আমি আসলে এই গেলাম। তো 2016-তে এসে আমি যখন সাঁতার করে ফেললাম 2015-তে, আমার কাছে মনে হলো যে আমার রানিংয়ের উপর ফোকাস করা উচিত, যেহেতু আমি সাঁতার 3.8 কিলোমিটার নো প্রবলেম। আমি রানিং করা শুরু করছি। তখন দেশে তো আমাদের ম্যারাথন ইভেন্ট তেমন নেই, একটা হাফ ম্যারাথন হতো রেগুলার। তো এই হাফ ম্যারাথন ছাড়া কোনো প্রোগ্রাম নেই। পরে আমি ইন্ডিয়াতে চেরাপুঞ্জিতে গিয়ে ম্যারাথন দৌড়ালাম। ম্যারাথন দৌড়ানোর পরে আরও ভালো লাগলো। হ্যাঁ, আসলে অন্যরকম এক্সপিরিয়েন্স এটা। এবং এই প্র্যাকটিসটাকে আপনি করেছেন কিনা, সাইক্লিং করে নেমে তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দৌড়ানোর কাজটা? আমি 2017-তে যখন এরপরে টেকনাফতে তুলে দৌড়ের পরে আমি 2017-তে ডিসাইড করলাম যে ওকে এই দিস ইয়ার আমি আয়রনম্যান করব। আমি রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করে আমি সাইক্লিং প্র্যাকটিস করলাম। তখন এই যে কম্বাইন মনে করেন সাইক্লিং করে দৌড়ানো, তারপরে সাঁতার থেকে উঠে দৌড়ানো, হ্যাঁ, আবার সাঁতার থেকে উঠে সাইকেল চালানো, এই রকম মানে মিক্স কিছু আমি ট্রেনিং করা শুরু করলাম। এবং সেটার জন্য ইকুইপমেন্টসটা দরকার। এখন যে সাইকেলটা আপনার সামনে দেখতে পাচ্ছি, তখন নিশ্চয়ই এই সাইকেলটা ছিল না? তখন এই সাইকেল ছিল না, তখন আমার একবারে ভেরি এটা কি বলা যায়, একদম ভেরি বেসিক একটা বাইক, রোড বাইক, নর্মাল আমাদের এখানে নন ব্র্যান্ড। আমি একটা জায়গা থেকে, যেটা আমার সাইজের সাথেও মিলছিল না, কোনো কিছুর সাথে মিলছিল না। বাট আমার কথা ছিল যে আমি সবসময় বলি যে এক্সকিউজ দেওয়া যাবে না, একটা তো ওয়ে আছে। সো ওই ওয়েটা নিয়েই আমি ট্রাই করলাম। যতটুকু আমরা জানি যে আপনি পরবর্তীতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, এবং এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সম্পর্কে আপনার প্রিপারেশন, সেখানে আপনার
কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং কতটুকু আপনি কনফিডেন্ট? আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটাতে আসলে কোয়ালিফাই করে আমি অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে আমি মানে চিন্তা করিনি যে আমি এত তাড়াতাড়ি এটাতে কোয়ালিফাই করব। তো আমি সাইকেল চেঞ্জ করছি এই জন্য যে যাতে করে আমার টাইমিংটা ইমপ্রুভ হয়, আমি যাতে প্রপার বাইক ইউজ করি। নাও আই হ্যাভ প্রপার বাইক, আই থিঙ্ক আমার টাইমটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে, আমার ট্রেনিংটা ইমপ্রুভ হবে। আই হোপ ওয়ান ডে আমি আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও যাব। এবারে চ্যাম্পিয়নশিপে যেহেতু আপনি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যাচ্ছেন, সো ডেফিনেটলি একটা স্বপ্ন থাকবে, প্রত্যাশা থাকবে। আপনার প্রত্যাশা কী থাকবে এই চ্যাম্পিয়নশিপ থেকে? এখানে সব হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাথলেটরা, প্রায় 3800 অ্যাথলেট এখানে, 3800-এর উপরে ওরা, আমি লিস্ট দেখলাম 3800-এর উপরে খেলবে। তো এই জায়গায় গিয়ে মানে আমার প্রত্যাশা অনেক উচ্চাকাঙ্ক্ষা না, আমি চাই যে আমার পার্সোনাল বেস্টটা করে আসতে, আর যাতে করে আস্তে আস্তে পরবর্তীতে যারা যাবে বা আমিও যদি যাই পরে যারা কোয়ালিফাই করবে, একটা সময় গিয়ে এটা আমাদের কান্ট্রি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আরাফাত, এই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে বাংলাদেশের সকলের, এবং সেই সঙ্গে আমাদের তো অবশ্যই প্রত্যাশা থাকবে যে আপনি প্রথমবারের মতো এবার যাচ্ছেন এই কম্পিটিশনে বাংলাদেশের হয়ে, সো একটা ভালো রেজাল্ট আপনি নিয়ে আসেন, সেটা ডেফিনেটলি আমাদের প্রত্যাশা থাকবে। আরাফাত, আয়রনম্যান হওয়ার যে গল্পটা সেটা আমরা শুনলাম, এবং এই গল্পের যে লক্ষ্য সেটাও আপনি বললেন, বাট ডেফিনেটলি এই কাজটা করাটা ফ্যামিলিগত দিক থেকে যদি বলি বা সোশ্যালি বলি একটু কঠিন, এবং আমি জানতে চাইবো যে আপনার এই পথটাতে পাড়ি দেওয়ার পেছনে বা এই জায়গাতে আসার পেছনে আপনার ফ্যামিলি বা আশপাশ বন্ধুবান্ধব ইন্সপিরেশনটা সবচেয়ে বেশি কার কার কাছ থেকে পেয়েছেন? আসলে আমি খুবই লাকি যে আমি সারাউন্ডেড বাই সো মেনি গুড হার্ট, মানে আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, দে আর ডিফারেন্ট। আপনি চিন্তা করতে পারবেন না, আমি যখন রেস করতে যাই, আমার রেস করতে যাওয়ার আগে কোনো কিছু প্রিপেয়ার থাকে না, কোনো কিছুই প্রিপেয়ার থাকে না, বাট আমার ফ্রেন্ড সার্কেল অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই এত বেশি সাপোর্টিভ, আমার ফ্রেন্ডের ফ্যামিলিও পর্যন্ত আমাকে সাপোর্ট করে। আপনি ভাবির কথা বলছিলেন, আমরা ভাবির মুখ থেকে শুনতে চাই যে তিনি আসলে আপনার পাশে এই বিষয়ে কতটা সাপোর্টিভ ছিলেন, নাকি তিনি চাইতেন থাক দরকার নাই? ডেফিনেটলি আমরা স্যাক্রিফাইস তো করতেই হয়, কারণ ও হচ্ছে ফ্যামিলিতে আসলেই টাইম যেটুকু দেওয়ার দরকার ওটা আসলে দিতে পারে না, কারণ ওর ট্রেনিং প্র্যাকটিস আছে, এরপর ফুল টাইম জব, যেহেতু হচ্ছে প্রফেশনাল অ্যাথলেট না। তো ও দেখা যায় ঘুম থেকে উঠে 4:30-5টা বাজে। তো বেবি যেহেতু ছোট, আমার দেখা যায় যে আমি ওই টাইমে হয়তো ঘুমাতে গেলাম, তখনও ঘুম থেকে উঠে গেল। এরপর হচ্ছে ট্রেনিং শেষ করে বাসায় এসে আবার হচ্ছে অফিসে যেতে হয়, এসে আবার ট্রেনিং থাকে। তো আসলে স্যাক্রিফাইস করতে হয় আমাদের। বাসায় বাজার যেমন ও বাজার করতে পারে না, বাজার করার আসলে টাইম পায় না, এই জিনিসগুলো হচ্ছে আমাদের করতে হয়। এবং বেবিকে টাইম দেওয়াটা হচ্ছে, ও শুক্র শনিবার অফিস থাকে না, তো ওই 2 দিন হচ্ছে ও ট্রাই করে টাইম দেওয়ার, বাট ওই 2 দিন হচ্ছে ওর মানে লং একটা মানে প্র্যাকটিস সেশন থাকে। তো এটা আসলে আমাকে মানে আমার ভালো লাগে ওর কাজগুলা। কথা একদমই সত্যি। ভাবির কথা আপনি বলছিলেন, তার কথা শুনে যেটা মনে হচ্ছে যে তিনি আপনার পাশে অন্তত রয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। কতটুকু এগিয়ে যাওয়ার স্বপ্ন আসলে রয়েছে? আয়রনম্যান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আই উইল ট্রাই মাই বেস্ট টু কন্টিনিউ দিস জার্নি। আমি যতদিন পারি এই স্পোর্টসগুলোকে সাথে থাকবো। আই ওয়ান্ট টু বাংলাদেশ একদিন অলিম্পিক জিতুক। বাংলাদেশকে নিয়ে যখন বলা হয় 18 কোটি মানুষের একটা এখনও অলিম্পিক মেডেল নাই, তখন আমি খুবই কষ্ট পাই। আমি এই জন্য চাই যে আমাদের জেনারেশন হয়তো করতে পারেনি, আমরা চাই যে আমাদের নেক্সট জেনারেশন যাতে এটা থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বের হয়ে আসতে পারে। সো উই হ্যাড আ ভেরি গুড টাইম টুডে। আজকে একটু ক্ষুধাটা বেশি লেগে গেছে, তাই না? একটু ক্ষুধাটা যদি বেশি না এর মধ্যে মনে করেন এতগুলো মানুষ সামনে, আমাদের সামনে বসে বসে খাইতেছি। সো আপনার জন্য অবশ্যই প্রত্যেকের কাছ থেকে শুভকামনা পুরো বাংলাদেশের পক্ষ থেকে, যে বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করবেন এবং বাংলাদেশের জন্য ডেফিনেটলি ভালো কিছু বই আনবেন ইনশাআল্লাহ। আমি আমার বেস্ট এফোর্ট দেবো একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। তার সাথে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি, আপনার টিএস স্পোর্টসের প্রতি, আমার অফিস বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স,
ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আকাশ ডিটিএইচ অ্যান্ড হুন্ডা পৃষ্ঠপোষকতার জন্য। ইয়া, আপনার এই বাইকের চাকা ঘুরবে, সেই সাথে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নও কিন্তু ঘুরতে থাকবে এবং এই মাধ্যমেই কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটাকে আপনি উঁচিয়ে ধরেন আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।